আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের সামনে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে। তো আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের এই পর্বে আমরা 11 অধ্যায় নিয়ে কথা বলবো। 11 অধ্যায়ের অবশ্যই 11 অধ্যায় নিয়ে আমরা কথা বলতেছিলাম, এই পর্বেও আমরা 11 অধ্যায় নিয়ে কথা বলবো। তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা যারা কেমিস্ট্রিতে একটু দুর্বল অথবা যারা কেমিস্ট্রিতে অনেক বেশি ভালো করতে চাও, এই বোধ শ্রেণীর স্টুডেন্টদের জন্যই কিন্তু আমাদের আসলে এই প্রচেষ্টা ইজি কেমিস্ট্রি বই। এখানে আমরা কেমিস্ট্রিতে ভালো করার জন্য যাবতীয় যা যা কিছু দরকার হোক, সেটা এমসিকিউ, সিকিউ, বেসিক, তারপরে হচ্ছে গিয়ে সাজেশন সহ যাবতীয় যা কিছু দরকার সকল কিছুই আমরা তোমাদেরকে এখানে ইনক্লুড করে দিচ্ছি। এর সাথে সাথে আমরা কিন্তু প্রত্যেকটা টপিকের সাথে কিউআর কোড দিয়ে দিচ্ছি এবং সেই কিউআর কোডের মাধ্যমে আমরা তোমাদেরকে ভিডিও প্রোভাইড করতেছি। প্রত্যেকটা টপিক যেন সুন্দরভাবে বোঝানো যায়, ব্যাখ্যা দেওয়া যায় ইন ডিটেলসে, সেই সব কিছুই আমরা তোমাদের জন্য করে দিচ্ছি। অতএব কেমিস্ট্রিতে ভালো করতে চাইলে বা কেমিস্ট্রিতে ভালো করতে হলে আমাদের এই বইটি তোমাদের জন্য হতে পারে একটি পূর্ণাঙ্গ সহায়ক একটি বই। তো আমি বলবো তোমাদেরকে, তোমরা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো তারা অবশ্যই আমাদের এই বইটি সংগ্রহ করবে এবং নিজেদের এই দুর্বলতাকে কাটিয়ে উঠবে তো অবশ্যই। এবং এসএসসি 2026-এ তোমার মার্কস কত হবে? 100-তে 100, কারণ আমাদের বইয়ের টাইটেলই হচ্ছে এবার তোমাদের মার্কস হতে হবে কত? 100-তে 100। তো আমি সেই আশা রেখেই আজকের এই পর্বটি আমি স্টার্ট করতেছি। আচ্ছা ফাইন, তো আমাদের আজকের আসলে আলোচনা হবে কি নিয়ে বা কোন টপিক নিয়ে আসলে আমরা আলোচনা করব? আমাদের এই পর্বের আলোচনা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন নিয়ে, অর্থাৎ অ্যালকিন রিলেটেড যে সকল এমসিকিউ বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, আমরা সেই সমস্ত এমসিকিউ গুলোকে এক জায়গাতে যুক্ত করেছি এবং এখন আমরা এই ভিডিওতে তোমাদেরকে সেই এমসিকিউ গুলো বুঝিয়ে দিব যে কেন সেইগুলোর অ্যান্সার ক, খ, গ, ঘ হলো। অর্থাৎ ইন ডিটেলসে আমি তোমাদেরকে প্রশ্ন এবং তার অ্যান্সারগুলো বুঝিয়ে দিব। তো চলো আমরা আমাদের যে মূল আলোচনা, সেই মূল আলোচনা শুরু করি। আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্নটা কি দেখো যে অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি? অর্থাৎ আমরা তো আমাদের এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সকল শ্রেণীর সদস্যদের একটা সাধারণ সংকেত রয়েছে। তো অ্যালকিনের সাধারণ সংকেত কোনটি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো দেখো আমরা ক নাম্বারটাকে সঠিক অ্যান্সার হিসেবে বিবেচনা করেছি। ক নাম্বারটা CnH2n, CnH2n এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন, অকটিনের সাধারণ সংকেত কোনটি? এখন অকটিন কি বলতো? অকটিন হচ্ছে 8 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন। তো এখানে অকটিন বলতে কিন্তু মূলত অ্যালকিনকে বা অ্যালকিন শ্রেণীর সদস্যদেরকেই মূলত বোঝানো হয়েছে। সো অকটিনের সাধারণ সংকেত কত হবে? CnH2n। সো যেহেতু দুইটাই আমার অ্যালকিন থেকে আসতেছে, এখানে আমাকে সরাসরি প্রশ্ন বলছে অ্যালকিনের সাধারণ সংকেত কোনটা, আর এখানে বলছে অকটিন। সো এখানে অকটিন দ্বারা মূলত অ্যালকিন বা অ্যালকিনের জাতক যারা আছে এদেরকে বোঝানো হচ্ছে। সো বোথ কেসে আমাদের সাধারণ সংকেত কত হবে? CnH2n। আচ্ছা, পরবর্তী প্রশ্ন ফলো করো, কি বলেছে যে কোনটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? তো আমরা জানি যে সকল হাইড্রোকার্বনের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদেরকে বলি আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো এখানে এরকম কে আছে যার মধ্যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন দেখা যাচ্ছে? সো ফলো করো, এখানে আমাদের যে গ নাম্বারটা হচ্ছে খ নাম্বারটা বলতেছে C3H6 কিসের সংকেত বলো তো? প্রোপিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, প্রোপিনের সংকেত। সো এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বাকি যতগুলো অপশন রয়েছে আমাদের এখানে সবগুলো অপশনই কিন্তু আমাদের হচ্ছে অ্যালকেন বা অ্যালকেন বাদেও অন্য কোনো শ্রেণী। C2H6 হচ্ছে অ্যালকেন, C3H8 অ্যালকেন, C6H14 অ্যালকেন। তো শুধুমাত্র অ্যালকিন রয়েছে C3H6 এবং যেহেতু এখানে ডাবল বন্ধন রয়েছে বিধায় আমরা এটাকে বলতে পারবো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। নেক্সট প্রশ্ন, অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য কোনটি? অ্যালকিন শ্রেণীর দ্বিতীয় সদস্য কোনটি? সো এখানে সঠিক অ্যান্সার কি কত হবে বলো তো? সঠিক অ্যান্সারটা হবে C3H6। আচ্ছা, এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি এইটাকে যেহেতু দ্বিতীয় শ্রেণী বলেছে, যেহেতু প্রশ্নে আমাকে দ্বিতীয় শ্রেণী বলেছে, তাহলে এখানে অ্যান্সারটা তো 2 দিয়ে হবে, 2 দিয়ে হওয়া উচিত, C2H4। তাহলে C3 কেন আমরা নিলাম? এটা হচ্ছে ভালো একটা প্রশ্ন। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি এটার অ্যান্সারে। দেখি এখান থেকে আসলে কি বলা যায়। তো দেখো আমরা ব্যাখ্যা করতেছিলাম যে কেন আমরা অ্যালকিন শ্রেণীর যে সদস্য সেই সদস্যকে আমরা যে দ্বিতীয় সদস্য সেটাকে কেন আমরা ক নাম্বার অপশনটা নিচ্ছি। ফাইন, সো এবারে আমরা একটা এই এক্সাম্পলটা ফলো করব। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। তো দেখো আমাদের কিন্তু এইখানে n এর মান 1 এটা সম্ভব না, আমরা n এর ভ্যালু 1 নিতে পারবো না। তাহলে আমাদের n এর ভ্যালু শুরুই হচ্ছে 2 এবং 3 থেকে। তাহলে 2 হচ্ছে অ্যালকিনের কি? প্রথম সদস্য, আর N3 হচ্ছে অ্যালকিনের দ্বিতীয় সদস্য। তো সেই জন্যই কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে C3H6। এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় এক্সাইটেডমেন্টে আমরা কি বলি যে যেহেতু দ্বিতীয় সদস্য বলছে তার মানে C2H4, কিন্তু C2H4 হচ্ছে অ্যালকিন শ্রেণীর প্রথম সদস্য। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো
অ্যালকিন শ্রেণীর তৃতীয় সদস্য কোনটা? তাহলে এখানে মনে রাখতে হবে যে কার্বন একটা বেড়ে যাবে, তৃতীয় সদস্য মানে কি C4 হয়ে যাচ্ছে, C4 হয়ে যাচ্ছে। তো কোনটা হবে বলো তো? C4H8, C4H8। কারণ আমাদের প্রথম সদস্য যেহেতু সম্ভব না, তার মানে সেকেন্ড যে সে হচ্ছে ফার্স্ট, থার্ড যে সে হচ্ছে সেকেন্ড, ফোর্থ যে সে হচ্ছে থার্ড। সো এইভাবে আমরা জিনিসটাকে সামনে এক ঘর আগায়া নিয়ে আসবো। আচ্ছা, দেন পরবর্তী প্রশ্ন, ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন আছে? ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন আছে? আচ্ছা ফাইন। তো এখানে দেখো কয়টি ইলেকট্রন আছে, যেহেতু ত্রিবন্ধনের কথা বলেছে, সো মনে রাখবা প্রত্যেকটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন, প্রত্যেকটা একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন। সো দুইটা বন্ধন মানে কয়টা ইলেকট্রন? চারটা। তিনটা বন্ধন মানে কয়টা ইলেকট্রন? ছয়টা। সো এখানে বলতেছে যে ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন আছে। সো এটার সঠিক অ্যান্সারটা কত হবে? এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার, সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে যে কোনটি অধিক সক্রিয়, এখানে এদের মধ্যে কে বেশি সক্রিয়। সো আমাদেরকে একটু মনে রাখতে হবে, যদি আমাদের ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন থাকে তাহলে এরা বেশি সক্রিয় হয়। কেন? কারণ ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন থাকলে তুমি এদেরকে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারো। তুমি চাইলে হাইড্রোজেন সংযোজন করতে পারো, তুমি চাইলে হ্যালোজেন সংযোজন করতে পারো, তুমি চাইলে সালফিউরিক অ্যাসিড, পানি, HCl এই যৌগগুলোকে সংযোজন করে তুমি চাইলে তোমার যৌগের সংখ্যা আরো বৃদ্ধি করতে পারো। তো এই জন্য আমাদেরকে খুঁজতে হবে যে কোন জায়গায় ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন রয়েছে, ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন রয়েছে। আচ্ছা ওকে ফাইন। সো দেখো এই যে এখানে 53 এর যে তিনটা অপশন, সের মধ্যে আমাদের খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আমরা খ নাম্বারটাকে চুজ করতেছি। কেন আমরা খ নাম্বারটাকে চুজ করলাম? কারণ এটা একটা অ্যালকেন, এটাও একটা অ্যালকেন, এটাও একটা অ্যালকেন, এখানে তিনটাই হচ্ছে অ্যালকেন, বাকিটা হচ্ছে অ্যালকিন। তাহলে যেটা বললাম যে অ্যালকেনের মধ্যে যেহেতু ডাবল বন্ধন নাই, তাহলে তাহলে অ্যালকিনের মধ্যে ডাবল বন্ধন আছে যেটা কিনা অ্যালকেনে নাই। অতএব আমরা এখান থেকে সঠিক অ্যান্সার কত নিচ্ছি? খ নাম্বারটা C3H6, C3H6। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্নে বলতেছে C3H6 যৌগটি, খেয়াল করো C3H6 যৌগটি সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন কি হবে বলতো? প্রোপিন, তাই না? প্রথমটাই মিথ্যা, সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে না। আচ্ছা পরবর্তীতে কি বলেছে দেখো, পরবর্তীতে বলেছে যে পলিমারকরণ বিক্রিয়া দেয়, এটা কি? প্রোপিন। প্রোপিন থেকে কি তৈরি করা যায়? পলিপ্রোপিন, তাই না? প্রোপিন থেকে আমরা চাইলে পলিপ্রোপিন তৈরি করতে পারবো। সো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি প্রোপিন থেকে কি হয়? পলিপ্রোপিন তৈরি হয়। আমরা প্রোপিন থেকে চাইলে পলিপ্রোপিন তৈরি করতে পারবো। আচ্ছা, আর এরপরটা কি বলছে? শক্তিশালী ও দুর্বল বন্ধন দ্বারা গঠিত। ইয়েস, এটা সত্য, শক্তিশালী ও দুর্বল বন্ধন দ্বারা গঠিত। কেন? খেয়াল করো, যদি তুমি এটা গাঠনিক সংকেত দেখো, CH3 বন্ধন CH, ডাবল বন্ধন CH2, এরকম। এই যে এইটা হচ্ছে আমাদের সংকেত। সো এই জায়গাতে এইটা কি বলতো? শক্তিশালী বন্ধন। আর এখানের এই যে পাই বন্ধন, সেটা কি বন্ধন? দুর্বল বন্ধন। সো এখানে শক্তিশালী বন্ধনও দেখতে পাচ্ছি, আবার দুর্বল বন্ধনও দেখতে পাচ্ছি। সো এখানে প্রথমটা মিথ্যা হলো, 2 এবং 3 নাম্বারটা সঠিক, যেটা কিনা আমাদের গ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। সো 54 এর সঠিক অ্যান্সারটা কত? 54 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো আচ্ছা এখানে বলতেছে C12H26, এখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন পাচ্ছি। সো প্রশ্নগুলো কি হবে সেগুলো এখন আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা ফাইন, এবারে দেখো প্রশ্ন হচ্ছে যে C12H26 মানে C12H26, এটা হচ্ছে একটা দীর্ঘ কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন, যেখানে আমরা এটাকে ভেঙে ফেলতেছি, ভেঙে আমরা দুইটা যৌগ উৎপন্ন করতেছি, একটা হচ্ছে C9H20 আর একটা হচ্ছে A যৌগ। এখন প্রশ্ন হচ্ছে আমাদের A যৌগটা কি হতে পারে? তো সহজ হিসাব দেখো, তুমি এখান থেকে মিলাও, তাহলে 9টা কার্বন, 12টার মধ্যে 9টা কার্বন নিয়ে ফেলছো, তাহলে বাকি থেকে আর কয়টা কার্বন? 3টা কার্বন। তো C3 কি হতে যাচ্ছে আমাদের এখানে? এই যে আমাদের হচ্ছে C3। আচ্ছা সো C3, হাইড্রোজেন কয়টা হচ্ছে? হাইড্রোজেন 20, এখানে 26, H6। তাহলে আমাদের A যৌগটাকে সেটা আমরা ক্লিয়ার যে A যৌগ হচ্ছে C3H6, তার মানে কি? প্রোপিন, প্রোপিন। এখন প্রশ্ন হচ্ছে উপর্যুক্ত A যৌগ থেকে 1 মোল অ্যালকেন উৎপাদনে কত মোল হাইড্রোজেন সংযোজন করা দরকার? অর্থাৎ এটাকে আমরা অ্যালকেনে রূপান্তর করতে চাইলে আমরা কত মোল হাইড্রোজেন যুক্ত করব? ফাইন, তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে অ্যানসারটা কত? 1 মোল। এবার আসলে একটা প্রমাণ দেখো, যে আমরা এখানে যদি দেখাই দিই যে যদি আমরা এখান থেকে দুইটা হাইড্রোজেন যুক্ত করি তাহলে কি হচ্ছে দেখো, C3 থাকতেছে, H6 থেকে H8 হয়ে যাচ্ছে, অর্থাৎ বিউটিন প্রোপিন থেকে প্রোপেনে রূপান্তর ঘটতেছে। তো এখানে কোশ্চেনই কিন্তু বলছে কত মোল, ঠিক আছে? সো এই যে এটা কত মোল। তো আমরা এই হাইড্রোজেন কি এই হাইড্রোজেনকে কিন্তু আমরা বলবো 1 মোল। সো আমাদেরকে জানতে হবে 1 মোল হাইড্রোজেনে কয়টা হাইড্রোজেন পরমাণু থাকে? 2টা। 1 মোল হাইড্রোজেনে হাইড্রোজেন পরমাণু থাকে 2টা। সো এইজন্য আমাদের সঠিক অ্যানসারটা হচ্ছে ক নাম্বার। আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্নে কি বলেছে? পরবর্তী প্রশ্নে আমাদেরকে বলতেছে যে
এই যৌগের সাথে খেয়াল করো, এই যৌগ তার মানে প্রোপিনের সাথে, এই যৌগ কোনটা প্রোপিন, এই যৌগের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় দ্রবণের বিক্রিয়ায়, এই যৌগের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলীয় যে দ্রবণ তার বিক্রিয়ায় কি কি উৎপন্ন হয়, উৎপন্ন দ্রবণ হয় বর্ণহীন। উৎপন্ন দ্রবণটা কি হয়, বর্ণহীন হয়। সো আমাদেরকে এখন ফার্স্টে এখান থেকে আমাদেরকে অ্যানসারটা চেক করতে হবে আসলে উৎপন্ন দ্রবণটা বর্ণহীন হচ্ছে কিনা। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন কি বলেছে দেখো, সেকেন্ড প্রশ্ন আমাদেরকে বলতেছে যে, তো আমরা প্রথমটাকে সঠিক বলতে পারি, অ্যালকোহল উৎপন্ন হয়, এটাও সত্য। 3 নাম্বার অ্যালডিহাইড উৎপন্ন হয়, এটা কখনোই হয় না। তো চলো আমরা এটা একটু বিক্রিয়াটা একটু করে ফেলি, যে এর সাথে আমাদের যে বিক্রিয়া, সেই বিক্রিয়া আসলে আমরা কি কি উৎপাদন করতে পারবো। আচ্ছা ফাইন, তো কি ছিল, C3H6 ছিল তাই না, দেখো C3H6। ওকে, সো এখান থেকে একটু ফলো করি আমরা, যদি বিক্রিয়াটা এরকম লিখি CH3 CH2 ডাবল বন্ধন CH2, বাট এখানে হাইড্রোজেন হবে একটা, তাহলে CH3CH ডাবল বন্ধন CH2 প্লাস কি হবে পানি, প্লাস কি হবে জায়মান অক্সিজেন। হ্যাঁ, এখানে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কথা তারা বলেছে, সেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট হবে অ্যাজ এ প্রভাবক KMnO4। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি হিসেবে বসবে, একটা প্রভাবক হিসেবে বসবে, একটা প্রভাবক হিসেবে বসতেছে। আচ্ছা, তো এইখানে দেখো আমরা এই দুইটাকে একত্রিত করে কি তৈরি করতে পারি, OH মূলক। কি তৈরি করতে পারি বলতো, আমরা OH মূলক তৈরি করতে পারি। সো এই OH মূলকগুলো যাবে এবং এই ডাবল বন্ধনকে সিঙ্গেল বন্ধনে রূপান্তর করবে। সো তাহলে বিক্রিয়াটা কি দাঁড়াচ্ছে দেখো, CH3 সিঙ্গেল বন্ধন CH সিঙ্গেল বন্ধন CH2, এখানে বন্ধন OH, এখানে বন্ধন OH। তো এই যে আমরা কি পাইলাম, আমরা পাইলাম 1 2 3, তাহলে এই যে তিনটা যৌগ মানে তিনটা কার্বনের যে আমরা দুটো যৌগ পেলাম, এর ফলে কি হবে, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা বর্ণ থাকে যেটাকে বলি আমরা গোলাপি বর্ণ, এই গোলাপি বর্ণটা নষ্ট হয়ে যাবে, গোলাপি বর্ণ আর থাকবে না। তো ফার্স্ট অফ অল গোলাপি বর্ণ নষ্ট হয়ে যাচ্ছে, সো এই জন্য বলতেছি কি বর্ণহীন পদার্থ তৈরি হবে। নাম্বার 1 বলতেছে বর্ণহীন পদার্থ তৈরি হবে, সেটা ট্রু। আর সেকেন্ড অ্যালকোহলের কথা বলছে, দেখো তো OH মূলক কিসের সংকেত বলো তো, OH মূলক হচ্ছে অ্যালকোহলের সংকেত, অ্যালকোহলের সাধারণ সংকেত, অ্যালকোহল চেনার উপায় হচ্ছে OH মূলক। তো এইখান থেকে আমরা এখান থেকে সঠিক অ্যান্সার হিসেবে কাদেরকে নিতে পারতেছি, আমরা অপশন 1 এবং অপশন 2 এই দুইটাকে আমরা সঠিক বলতেছি। 3 নাম্বার বলতেছে অ্যালডিহাইড উৎপন্ন হয়, কিন্তু অ্যালডিহাইড কি আসলে উৎপন্ন হচ্ছে না, আসলে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে না। আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। তো 56 এর সঠিক অ্যান্সারটা কত, 56 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে, হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায়, হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে প্রোপিন এর সাথে HBr এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়। ওকে ফাইন, সো দেখো এটা আমরা বিক্রিয়া করে দেখাতে পারি যে কোনটা আসলে উৎপন্ন হতে পারে। সো প্রোপিনের সংকেত কি হবে, CH3 CH ডাবল বন্ধন CH2 প্রোপিন, এর সাথে যুক্ত করো HBr হাইড্রোজেন ব্রোমাইড, এবং প্রভাবক হিসেবে কে থাকতেছে হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড। এখন কি হবে, একটা হাইড্রোজেন আসবে এখানে আর ব্রোমিনটা আসবে এখানে, তাহলে কি উৎপন্ন হয় দেখো, উৎপন্ন হচ্ছে CH3 সিঙ্গেল বন্ধন CH2 সিঙ্গেল বন্ধন CH2Br, নাম কি হবে প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল ব্রোমাইড। খ নাম্বার অ্যান্সার দেখো, খ নাম্বার CH3 CH2 CH2Br। এখানে জাস্ট বন্ধন আমি চিহ্ন দিয়েছি, ওরা চিহ্ন দেয় নাই, বাট প্রোডাক্ট কিন্তু সেমই। আমাদের খ নাম্বারটা হচ্ছে এখান থেকে সঠিক অ্যান্সার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণকে লাল বর্ণহীন করতে পারে, অর্থাৎ ব্রোমিনের যে কালারটা লাল থাকে, এই লাল কালারটাকে সে বর্ণহীন করে ফেলতে পারে। সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের খ নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার। এখন কি হবে দেখো, সেম ভাবে তুমি যদি এটাকে এভাবে চিন্তা করো, CH3 CH ডাবল বন্ধন CH2 প্লাস ব্রোমিন নিলাম, ফলে কি হবে, একটা ব্রোমিন যাবে এই কার্বনে আর একটা ব্রোমিন যাচ্ছে এই কার্বনে। সো তাহলে সংকেতটা কি দাঁড়াচ্ছে দেখো, সংকেতটা দাঁড়াচ্ছে এরকম CH3 CH বন্ধন কি হচ্ছে CH2, একটা ব্রোমিন আসলো এই জায়গাতে আর একটা ব্রোমিন আসলো এই জায়গাতে, ঠিক আছে। সো দুইটা ব্রোমিন আমি পেয়ে গেলাম, তাহলে C3H6 তৈরি হচ্ছে, এখান থেকে আমার C3H6 তৈরি হচ্ছে। সো খ নাম্বারটা। আর এই যে ব্রোমিনের যে কালারটা থাকে, সেই কালারটা থাকে লাল, এবং সেই লাল কালারটাও থাকে না, সেই লাল কালারটা পরবর্তীতে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, লাল কালারটা পরবর্তীতে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো আমরা এটা তৈরি করতে পারলাম। ওকে, এবারে আসো 59 নাম্বার, অসম্পৃক্ততার পরীক্ষায় কোনটি ব্যবহৃত হয়। আমরা এই যে হ্যালোজেন গ্রুপ থেকে অসম্পৃক্ততার পরীক্ষার জন্য কাকে ব্যবহার করতে পারি, ব্রোমিনকে। কারণ ব্রোমিনের একটা বর্ণ আছে, সেটা হচ্ছে লাল বর্ণ। বিক্রিয়া যদি সম্পন্ন হয়, তাহলে বিক্রিয়া সম্পন্ন হলে লাল বর্ণ কি হয়ে যায়, বিক্রিয়া সম্পন্ন হলে লাল বর্ণ বিনষ্ট হয়ে যায়। তো এখান থেকে ব্রোমিনের যে কালারটা, সেই কালারটা দেখে কিন্তু আমরা
ডিসিশন নিতে পারি, ব্রোমিনের কালারটা দেখে আমরা ডিসিশন নিতে পারি যে আসলেই এখানে অসম্পৃক্ত যৌগ ছিল কি ছিল না। তো এই জন্য আমরা হ্যালোজেন গ্রুপ থেকে ব্রোমিনকে নিতে পারি। ওকে, তো চলো আমরা যাচ্ছি আমাদের নেক্সট যে এমসিকিউ গুলো আছে এই পর্বে, সেই এমসিকিউ গুলোতে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। নেক্সট প্রশ্নে আমাদেরকে বলতেছে যে প্রোপিন যৌগ, সো প্রোপিনের সংকেতটা হচ্ছে C3H6 প্রোপিন। এখন বলতেছে এর স্থূল সংকেত CH2, ইয়েস, যদি আমরা 3 দ্বারা ডিভাইড করে দেই তাহলে দেখো কি পাচ্ছি, CH2। তো প্রথম অপশনটি সঠিক। 2 নম্বর অপশনটি বলতেছে C3H8, অর্থাৎ প্রোপেন অপেক্ষা কম সক্রিয়। এই কম কথাটা ভুল, আসলে কি অ্যালকিন যারা তারা বেশি সক্রিয় অ্যালকেনদের থেকে, সো এটা মিথ্যা। আর 3 নম্বর বলতেছে এর কার্বনের শতকরা সংযুতি 85.71। সো এখানে তুমি বের করো প্রোপিনের কার্বনের শতকরা সংযুতি কত। কার্বন আছে কয়টা, 3টা, প্রত্যেকটার ভর কত করে, 12 করে। টোটাল যৌগের ভর কত, দেখো টোটাল যৌগের ভর হচ্ছে 3 × 12, 3 × 36, 42, 42 × 100। তাহলে এইখান থেকে দেখো তো আমাদের সঠিক অ্যান্সারটা কত আসে। যেটা সঠিক অ্যান্সার আসবে সেইটাই হচ্ছে কার্বনের শতকরা সংযুতি। আমরা একটু দেখি, তাহলে 36 ভাগ 42 × 100, হ্যাঁ 85.71। তো এখানে এটাই বলতেছে যে 85.71। তো 3 নাম্বার অপশনটি সঠিক, 85.71%। তো 3 নাম্বার অপশনটি সঠিক। সো 1 এবং 3 কত সাথে ম্যাচ করতেছে, খ এর সাথে ম্যাচ করতেছে। তাহলে আমাদের 60 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। 60 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো এটাও প্রোপিন কেন্দ্রিক প্রশ্ন। কি বলতেছে, প্রোপিন, দেখো কি বলতেছে, প্রোপিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে বর্ণহীন করে। একটু আগে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, এইখানে দেখো প্রোপিনকে নিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে যে বর্ণহীন করে। এই যেই পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপি বর্ণ, জাস্ট বিক্রিয়া যখন হয়ে যায় সেখানে কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে সে বর্ণহীন করতে পারে। প্রথম অপশনটি কি সঠিক। দ্বিতীয় অপশনটি ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, ঠিক আছে। সো আমরা সেকেন্ড অপশনটিও নিতে পারবো যে হ্যাঁ প্রোপিন ব্রোমিন দ্রবণ পরীক্ষায় সে অংশগ্রহণ করে। সো 1 নম্বর অপশনটি সঠিক, 2 নম্বর অপশনটি সঠিক। পিভিসি এর মনোমার, আচ্ছা পিভিসি এর ফুল মিনিং কি, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে পিভিসি এর মনোমার কে বলতো, পিভিসি এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। কিন্তু প্রোপিন থেকে তো কোনোদিন সেইটা আমরা ভিনাইল ক্লোরাইড পাচ্ছি না, প্রোপিন থেকে আমরা কখনো ভিনাইল ক্লোরাইড পাচ্ছি না। সো এখান থেকে তাহলে আমাদের সঠিক অ্যান্সার 3 নাম্বারটা হচ্ছে ভুল। 3 নাম্বার অপশনটা আমরা নিচ্ছি না, কারণ পিভিসি এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আর প্রোপিন কার মনোমার, প্রোপিন হচ্ছে পলিপ্রোপিনের মনোমার, পলিপ্রোপিনের মনোমার। সো আমরা 3 নাম্বার অপশনটি সঠিক নয়, পলিপ্রোপিনের মনোমার হচ্ছে গিয়া প্রোপিন। তাহলে এখানে ভিনাইল ক্লোরাইডটা আমরা দিতে পারবো না। সো 1 এবং 2 সঠিক, যেটা কিনা আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে যে প্রোপিন। আচ্ছা এখন তোমাদেরকে একটু বলে দেই, দেখো আমরা কিন্তু প্রোপিন নিয়ে অনেকগুলো প্রশ্ন সমাধান করেছি, কিন্তু সবগুলো প্রশ্ন কিন্তু আমাদের বিভিন্ন বোর্ডে এসেছে। এখন আমরা যেই প্রশ্ন সমাধান করব সেটা আসছে ঢাকা বোর্ড 2023-এ। এর আগে আমরা প্রোপিন নিয়ে যেই বোর্ড প্রশ্ন সমাধান করেছিলাম সেটা এসেছিল সিলেট বোর্ড 2024-এ। তার আগে আমরা প্রোপিন নিয়ে যেই প্রশ্ন সমাধান করেছিলাম সেটা আসছিল রাজশাহী বোর্ড 2024-এ। সো এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কোশ্চেন, তোমরা আবার বলো না স্যার একই প্রশ্ন বারবার কেন সমাধান করতেছেন। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভিন্ন ভিন্ন বোর্ড থেকে আসা প্রশ্ন, বাট একই কোয়ালিটির বিধায় আমরা একই সাথে রেখেছি এবং একই সাথে আমরা কি করতেছি, সেগুলো সমাধান করতেছি। সো এইটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা সো আমরা এখন ঢাকা বোর্ড 23-এর প্রোপিন নিয়ে কাজ করব। কি বলেছে প্রশ্নটা ফলো করো। এর স্থূল সংখ্যা CH2 একটু আগে দেখিয়েছি, C3H8 অপেক্ষা কম সক্রিয়, এটা মিথ্যা সেটাও বলেছিলাম। ব্রোমিন পানির সাথে ডাইব্রোমোপ্রোপেন উৎপন্ন করে, সো এটা সত্য। ব্রোমিন পানির সাথে কি উৎপন্ন করতে পারে, ডাইব্রোমোপ্রোপেন উৎপন্ন করতে পারে। সো অতএব 1 এবং 3 যেহেতু সঠিক, আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো এখানে একটা উদ্দীপক আমাদেরকে দিয়েছে, উদ্দীপকে কি বলতেছে একটু ফলো করো। উদ্দীপকে আমাদেরকে বলতেছে যে C3H7OH 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নাম কি হবে বলতো। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি হবে, প্রোপানল। কি হতে পারে, প্রোপানল। প্রোপানল প্লাস সালফিউরিক অ্যাসিড, প্রোপানল প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জেড উৎপন্ন করতেছে। জেড এর সাথে হাইড্রোজেনের বিক্রিয়ায় আমরা কিউ পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কিউ যৌগের সংকেত কোনটি। আচ্ছা তো আমরা সম্পূর্ণ বিক্রিয়াটাই হচ্ছে এখানে তোমাদেরকে সমাধান করে দেখাই দিব যে আসলে সম্পূর্ণ বিক্রিয়াটা আসলে কোনটা আমরা নিচ্ছি। তো দেখো আচ্ছা সো 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাই না, C3H7OH 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল আমরা নিলাম। নেওয়ার পর এর সাথে আমরা কি নিব, সালফিউরিক অ্যাসিড H2SO4। আচ্ছা খেয়াল করো বিক্রিয়াটা কিভাবে হয়। সালফিউরিক অ্যাসিডকে দুই ভাগে ভাগ করো, কি হচ্ছে হাইড্রোজেন প্লাস আর বাইসালফেট বা হাইড্রোজেন সালফেট মাইনাস। আচ্ছা
তো আমরা এখন যে কাজটা করব, এই যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মূলক আছে এরা মিলে কি তৈরি করতে পারবে, তোমার পানি তৈরি করতে পারবে। সো তৈরি হচ্ছে এখান থেকে দেখো CH3 CH2 HSO4 হাইড্রোজেন সালফেট প্লাস তৈরি হচ্ছে আমার H2O পানি। আচ্ছা, প্রথম ধাপে সেটা তৈরি হলো। এবারে আসো দ্বিতীয় ধাপে। প্রথম ধাপ থেকে কিন্তু আমরা এই প্রোডাক্টটা পেলাম। এবার আসো দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে আছে CH3 CH2 HSO4। এখান থেকে কি তৈরি করা যায়, এখান থেকে তৈরি করা যায় হাইড্রোজেন সালফেট যেই কার্বনের সাথে যুক্ত, খেয়াল করো হাইড্রোজেন সালফেট যেই কার্বনের সাথে যুক্ত, ও সরি আমি এখানে একটা কম দিয়েছি, আমি এখানে একটা CH2 মূলক কম দিয়েছি, তো সেটা আমাকে বাড়াতে হবে। তিনটা যেহেতু ছিল তাহলে উৎপন্ন হবে CH3 CH2 CH2 HSO4। আচ্ছা, তাহলে এখানে আমাকে একটা জিনিস বাড়াতে হবে, এই কার্বন বাড়াতে হবে। তো এখানে তৈরি হবে তাহলে CH3 CH2 CH2 HSO4। আচ্ছা, এবারে এই হাইড্রোজেন সালফেট এই কার্বনের সাথে যুক্ত, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন আমরা এই হাইড্রোজেন সালফেটকে দিব। তাহলে হাইড্রোজেন সালফেট পুনরায় হাইড্রোজেন পেলে সেই উৎপন্ন করবে কি H2SO4 H2SO4। বাকি যারা আছে তারা কে কে বলো তো, তারা হচ্ছে CH3, খেয়াল করো তারা হচ্ছে CH3। তারপর এখানে কি আর হাইড্রোজেন দুইটা আছে না, এখানে হাইড্রোজেন আছে একটা, তাহলে হবে CH ডাবল বন্ধন CH2 CH ডাবল বন্ধন CH2। অর্থাৎ আমি যদি এটাকে আর একটু সুন্দরভাবে তোমাদেরকে দেখাই, আমি এটাকে আর একটু ক্লিয়ার করে লিখতেছি, দেখো তো এটা উৎপন্ন হচ্ছে এরকম CH3 CH ডাবল বন্ধন CH2। আচ্ছা, এটা কি বলতো, এই যৌগের নাম কি, এই যৌগের নাম হচ্ছে প্রোপিন। আচ্ছা, তাহলে এইটা আমার কোন যৌগ, এইটা আমার হচ্ছে জেড যৌগ। এটা আমার কোন যৌগ, এটা আমার জেড যৌগ। আচ্ছা, এবারে এই জেড যৌগের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাবো, জেড যৌগের সাথে আমরা হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাবো। সো কি হচ্ছে দেখো, তাহলে CH3 CH ডাবল বন্ধন CH2 জেড যৌগ প্লাস হাইড্রোজেন, জেড যৌগ প্লাস হাইড্রোজেন। ফলে এখান থেকে কি উৎপন্ন হচ্ছে দেখো তো, উৎপন্ন হচ্ছে CH3, তারপরে উৎপন্ন হচ্ছে CH2, তারপরে উৎপন্ন হচ্ছে CH3 অর্থাৎ অ্যালকেন, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন যার নাম হচ্ছে কে, প্রোপেন, যার নাম হচ্ছে প্রোপেন। সো এটা আমার কি যৌগ, এইটা হচ্ছে আমার কিউ যৌগ, আর এই যে উপরে এটা হচ্ছে আমার জেড যৌগ। সো দুইটা যৌগ সম্পর্কে তোমরা কিন্তু একদম কনসেপ্টটা ক্লিয়ার করে ফেললা যে দুইটা যৌগ তোমার কে কে হচ্ছে, এইটা হচ্ছে তোমার জেড যৌগ আর এটা হচ্ছে তোমার কিউ যৌগ। আচ্ছা, তো এবারে আমরা একটু দেখি কি বলতেছে যে উদ্দীপকের কিউ যৌগের সংকেত কোনটি, উদ্দীপকের কিউ যৌগের সংকেতটা কি হতে পারে বলতো, কিউ যৌগের সংকেত হতে পারে আমাদের এখান থেকে ক নাম্বার যে অপশনটা আমরা পাচ্ছিলাম সেই ক নাম্বার অপশনটি, অর্থাৎ এটা হচ্ছে C3H8 যদি তোমরা এখান থেকে দেখো এই যে C3 হাইড্রোজেন কয়টা, 8টা, তো C3H8। আচ্ছা, তো যাচ্ছি, তাহলে আমাদের এখান থেকে অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা C3H8। ওকে, তো যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। দেখো উদ্দীপকের জেড যৌগটি খেয়াল করো, তাহলে জেড যৌগটা কে ছিল মনে আছে, এখানে জেড যৌগটা কে ছিল, জেড যৌগ ছিল একটা অ্যালকিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, প্রোপিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন যার নাম হচ্ছে প্রোপিন। তাহলে এখানে বলতেছে উদ্দীপকের জেড যৌগটি, উদ্দীপকের জেড যৌগটি কিউ যৌগ অপেক্ষা অধিক সক্রিয়, এটা সত্য। আচ্ছা, তো ফার্স্ট অফ অল মনে রাখো জেড হচ্ছে কে, জেড হচ্ছে অ্যালকিন, আমি এখানে লিখে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর কিউ হচ্ছে আমাদের অ্যালকেন, ওকে। তো এখানে বলতেছে যে জেড যৌগ অপেক্ষা অধিক সক্রিয়, এটা সত্য। জেড যৌগটি কিউ যৌগ অপেক্ষা অধিক সক্রিয়, এক নম্বরটা সত্য। পটাশিয়াম পার ম্যাগনেটে গোলাপী বর্ণকে বিবর্ণ করে, এটাও সত্য। প্লাস্টিক রশি ও প্লাস্টিক বোতল উৎপাদনে ব্যবহৃত হয়, এটাও সত্য। কেন বলতো, এইটা কে, জেড যৌগটা কে ছিল, প্রোপিন, তাই না, জেড যৌগটা কে ছিল, প্রোপিন থেকে কি তৈরি হয় বলতো, পলিপ্রোপিন। প্রোপিন থেকে কি তৈরি হয়, পলিপ্রোপিন। সো পলিপ্রোপিন থেকে আমরা বিভিন্ন প্লাস্টিক রশি, প্লাস্টিক বোতল, প্লাস্টিকের ব্রাশ বা এই জাতীয় যেই প্লাস্টিকগুলো রয়েছে সেগুলো আমরা উৎপাদন করতে পারি। সো যেহেতু 64 এর 3টাই সঠিক, তাহলে এখান থেকে সঠিক অ্যান্সারটা কত হচ্ছে, এখান থেকে সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার, সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, এবারে আসো 65 নম্বর প্রশ্ন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যেখানে ডাবল বন্ধন পাবো আমরা, এটা কারা কারা হতে পারে, C3H6 কি অ্যালকিন, তাই না, C4H10 এটা একটা অ্যালকেন, আর C5H8 এটা একটা অ্যালকাইন, C5H8 অর্থাৎ এখানে সংকেতটা ফলো করছে কি দেখো CnH2n-2 অ্যালকাইনের সাধারণ সংকেত। সো 5টা হাইড্রোজেন, 5 দুগুণে কত হচ্ছে 10, 10 থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে 8। সো 1 এবং 3 যেহেতু সঠিক, তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা, তো 65 এর সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে।
পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো যে এ একটা যৌগ, খেয়াল করো, এ একটা যৌগ, এই এ যৌগ ব্রোমিনের সাথে বিক্রিয়া করে CH3 বন্ধন CHBr বন্ধন CH2Br উৎপন্ন করতেছে। আচ্ছা, তো আমাদের এখন বলতেছে এ এর সাথে পানির বিক্রিয়া কি পাওয়া যায়। এখন ফার্স্টে আসলে আমরা এ যৌগটাকে সেটা একটু বের করার চেষ্টা করি। এখানে একটু ফলো করো, CH3, তাহলে এ যৌগটা কি হতে পারে, এ যৌগটা কি হতে পারে CH3, ফার্স্টে CH3। আচ্ছা ওকে ফাইন, এরপরে কি হলো বন্ধন CHBr, Br তো এখান থেকে যাচ্ছে, তাহলে এখান থেকে কি হবে CH, অনলি CH বন্ধন, এখানে CH2Br, তাহলে Br তো যাচ্ছে আমার এই যে উৎপাদ থেকে যাচ্ছে, বিক্রিয়কের এই এখান থেকে যাচ্ছে আমার ব্রোমিন। আচ্ছা, তাহলে এবার অবশ্যই এখানে আমাকে ডাবল বন্ধন দিতে হবে, কারণ আমার তা না হলে তো কার্বনের চার্জ অনুযায়ী আমরা ফিল আপ করতে পারবো না। তাহলে আমার এই যৌগটা কি হচ্ছে, আমাদের এই যৌগ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, যার নাম হচ্ছে প্রোপিন। ওকে ফাইন, এবারে কি বলতেছে এর সাথে পানির বিক্রিয়া কি পাওয়া যায়। আচ্ছা চলো দেখি আমরা একটু এর সাথে একটু পানির বিক্রিয়া ঘটাই। আচ্ছা, সো আমাদের এর সাথে পানির বিক্রিয়া 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন এর সাথে আমরা যদি পানির বিক্রিয়া ঘটাই H2O, পানির বিক্রিয়া ঘটাই, তাহলে কি উৎপন্ন হচ্ছে H প্লাস আর হচ্ছে OH মাইনাস, তাহলে H টা যাচ্ছে এখানে আর OH টা যাচ্ছে এখানে, তাহলে কি কি উৎপন্ন হচ্ছে দেখো CH3, তারপরে এখানে CH এর সাথে হাইড্রোজেন মিলে কি হবে CH2, তারপরে এখানে CH2, তারপরে উৎপন্ন হচ্ছে OH। তাহলে কি পাচ্ছ বলো তো, কি পাচ্ছ 3 কার্বন বিশিষ্ট এই অ্যালকিনের সাথে পানির বিক্রিয়া ঘটিয়ে কি পাচ্ছ অ্যালকোহল পাচ্ছ, কি পাচ্ছ আমরা অ্যালকোহল পাচ্ছি এখান থেকে। ঠিক আছে, সো এখানে হচ্ছে প্রোপানল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, অর্থাৎ এখান থেকে আমরা তৈরি করতে পারলাম প্রোপানল। তো এখন দেখি আমাদের অপশনে কি আছে। আচ্ছা, সো দেখি প্রোপানল কে আছে, অ্যালকোহল, প্রোপানল নাই বাট অ্যালকোহল বলেছে, সো যেহেতু তারা অ্যালকোহল বলেছে সো আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে অ্যালকোহল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল যার নাম হচ্ছে প্রোপানল। সো আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। তো যাচ্ছি আমি নেক্সট অংশে। আচ্ছা দেখো পরবর্তী প্রশ্নে এখানে কি বলেছে, পরবর্তী প্রশ্নে বলেছে যে এই যৌগটি, তাহলে এই যৌগটাকে আমরা সবাই একে চিনি, এই যৌগটা কে ছিল আমাদের 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন প্রোপিন। এখন আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে এই যৌগ সম্পর্কে কি বলতেছে, এই যৌগ বলতেছে সংযোজন বিক্রিয়া দেয়, এটা সত্য। এই যৌগ যেহেতু একটা অ্যালকিন, তাহলে সে অবশ্যই হাইড্রোজেন সংযোজন করতে পারতেছে, ক্লোরিন সংযোজন করতে পারতেছে, পানি সংযোজন করতে পারতেছে, ইত্যাদি আরো অনেক কিছুকে সে সংযোজন করতে পারতেছে। পলিমার উৎপন্ন করে, প্রোপিন থেকে কি উৎপন্ন হয় বলতো পলিপ্রোপিন, প্রোপিন থেকে আমরা উৎপন্ন করতে পারবো পলিপ্রোপিন, প্রোপিন থেকে আমরা উৎপন্ন করতে পারবো পলিপ্রোপিন। সো 2 নাম্বারটা সত্য। 3 নাম্বারটা পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা জারণ বিক্রিয়া সম্পন্ন করে। যেহেতু জারণ বিক্রিয়া কাকে বলা হয় বলতো, যদি কোনো বিক্রিয়কে জায়মান অক্সিজেন থাকে সেই বিক্রিয়াকে বলে আমরা জারণ বিক্রিয়া। সো এখানে কিন্তু এরকম একটা বিক্রিয়া হয় যে CH3 বন্ধন CH ডাবল বন্ধন CH2। আচ্ছা, সো দেখো CH ডাবল বন্ধন CH2 প্লাস পানি প্লাস জায়মান অক্সিজেন, তাহলে এই যে আমরা জায়মান অক্সিজেন নিলাম, তো যদি কোনো বিক্রিয়াকে যখন আমরা জায়মান অক্সিজেন নিব সেই বিক্রিয়াকে বলি আমরা জারণ বিক্রিয়া, আর জায়মান হাইড্রোজেন দিলে সেটাকে বলি আমরা বিজারণ বিক্রিয়া। যেহেতু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা জারণ বিক্রিয়ার কথা বলেছে, তার মানে অবশ্যই এখানে বুঝতে হবে জায়মান অক্সিজেনের কথা মেনশন করছে। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটি কত হচ্ছে ঘ নাম্বার, 3টা অপশনই সঠিক, তাহলে আমরা এটার ঘ নাম্বারটাকে আমরা সঠিক অ্যান্সার হিসেবে নিতে পারবো। আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন, দেখো কি বলতেছে এখানে, বলতেছে যে দুইটা প্রশ্ন। নাম্বার 1 C2H5X, X বলতে হ্যালোজেন, KOH AKXO আর AKX প্লাস H2, তাহলে এই এখন কি হতে পারে বলতো, খেয়াল করো এখানে হাইড্রোজেন ছিল 5টা, এখানে আমরা যদি এরকম ভাবে চিন্তা করি KOH আর এখান থেকে যাচ্ছে একটা হাইড্রোজেন, উৎপন্ন হচ্ছে কি H2O, ভালো কথা। এই X আর এই K মিলে উৎপন্ন হচ্ছে KX, তাহলে এই যৌগটা কি হচ্ছে বলতো, এই যৌগ হচ্ছে আমার CH2 ডাবল বন্ধন CH2 অর্থাৎ অ্যালকিন, ইথিন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন আমি এখান থেকে কি করতে পারলাম তৈরি করতে পারলাম। এবারে বলছে উদ্দীপকের কোনটি উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট, তুমি এখানে অনেকগুলো যৌগ পাচ্ছ, এটা হচ্ছে তোমার কি অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে তোমার অ্যালকিন, এটা হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড বা ব্রোমাইড, আর এটা হচ্ছে পানি। তাহলে এর মধ্যে আয়নিক যৌগকে একদম আয়নিক যৌগ মানে কি প্রমাণ সহ আয়নিক যৌগ, সেটা হচ্ছে KX। পটাশিয়াম হচ্ছে একটা তীব্র সক্রিয় ধাতু, আর এক্স বলতে হ্যালোজেন গ্রুপের সদস্যদেরকে বোঝানো হচ্ছে। সো পটাশিয়াম এবং হ্যালোজেন গ্রুপের সদস্য মিলে সবসময় আয়নিক যৌগ উৎপন্ন করে। তো এই জায়গাতে আমার অবশ্যই উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট মৌল বা যৌগকে মানে উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট যৌগ হতে পারে কে, পটাশিয়াম
হ্যালাইড, পটাশিয়াম হ্যালাইড। আচ্ছা, তো যাচ্ছি পরবর্তী প্রশ্নে। উদ্দীপকের এ যৌগটি, তাহলে আমরা কিন্তু অলরেডি এ যৌগ নিয়ে কথা বলেছিলাম। এই যৌগ আমাদের কে ছিল বলতো? এই যৌগ ছিল আমাদের 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, যার নাম হচ্ছে ইথিন। ইথিন, হ্যাঁ, ইথিন। এবারে দেখো কি বলতেছে, যে আমাদের এ যৌগ সম্পর্কে কি কি তথ্য এখানে তারা দিচ্ছে। আচ্ছা, এই যৌগটি কি বলতেছে? এই যৌগটি ব্রোমিন দ্রবণ বর্ণ দূর করতে পারে। ইয়েস, সত্য। আমাদের অ্যালকিন ব্রোমিন দ্রবণে বর্ণ দূর করতে পারে। সংযোজন বিক্রিয়া দেয়, এটা নিয়ে আমরা কথা বলেছি যে হ্যাঁ, এটা সংযোজন বিক্রিয়া, এটাও সত্য। জারিত হয়ে অ্যালকোহলে পরিণত হয়, এটাও সত্য। আচ্ছা, আমি একটা এক্সাম্পল একটু দেখিয়ে দিচ্ছি যে জারিত হয়ে অ্যালকোহলে উৎপন্ন হয়। তাহলে এই যৌগটা কি ছিল? CH2 ডাবল বন্ধন CH2 প্লাস পানি প্লাস জায়মান অক্সিজেন, বিক্রিয়া ঘটাও। তাহলে কি পানি আর জায়মান অক্সিজেন মিলে কি উৎপন্ন হবে? অ্যালকোহল। কি উৎপন্ন হবে? অ্যালকোহল। সো এরপরে আসো কি উৎপন্ন হচ্ছে? CH2OH, খেয়াল করো, বন্ধন CH2OH। আচ্ছা, সো এই আমার অ্যালকোহল তৈরি হয়ে গেল। ওকে, তো এই যে আমার অ্যালকোহল তৈরি করতে পারলাম কাকে দিয়ে? জারিত করার মাধ্যমে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারলাম। তাহলে আমার কি এখান থেকে 3টা অপশনে সঠিক হচ্ছে? দেখো তো, আমার কি এখান থেকে 3টা অপশন সঠিক হচ্ছে? ইয়েস, 3টা অপশনে সঠিক হচ্ছে। তাহলে সঠিক অ্যান্সারটা কত হবে? ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতে চাচ্ছে এখানে, অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এক্স তৈরি করতেছে, এখানে এক্স যৌগটি হলো। ওকে, তো এবার তোমাদেরকে একটু দেখাতে হবে অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া আসলে কে উৎপন্ন হয় বা কি উৎপন্ন হয়। আচ্ছা, সো আমরা মনে হয় এটা করে রেখেছিলাম, অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই যে খেয়াল করো, অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিড এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বলো তো? যদি আমরা এটা মার্ক করে দেই, কি উৎপন্ন হয়? অ্যালকিন। কি উৎপন্ন হয়? অ্যালকিন। আমি আবার বিক্রিয়াটা দেখাচ্ছি না। অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড, এই যে অ্যালকোহল প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন করতে পারলাম? আমরা একটা অ্যালকিন উৎপন্ন করতে পারলাম। তাহলে যে কোনো অ্যালকোহল যখনই তুমি নাও না কেন, সেখান থেকে কি উৎপন্ন হবে? সেখান থেকে অ্যালকিন উৎপন্ন হবে, অ্যালকিন। সো দেখো ঘ নাম্বারটা, যেহেতু আমার অ্যালকোহলের কার্বন কয়টা? 3টা, তাহলে এখান থেকে ঘ নাম্বারে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন C3H6 উৎপন্ন করবে, C3H6 উৎপন্ন করবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন যৌগটিকে অলিফিন বলে? কোন যৌগটিকে বলো তো? এই যে অ্যালকিনের যারা নিম্ন সদস্য আছে, তারা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তেল উৎপন্ন করতে পারে, তাই এদেরকে আমরা অলিফিন বলি। সেজন্য সঠিক অ্যান্সারটা কত? সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন যৌগটি জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের বেগুনি বর্ণ বিনষ্ট করে? অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে একটা বেগুনি বর্ণের কালার রয়েছে, সেই কালারটাকে কি করে ফেলে? বিনষ্ট করে ফেলে। কোন যৌগটি জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণকে বিনষ্ট করে ফেলে? কোন যৌগটি হবে বলতো? খ নাম্বার। কেন? কারণ আমরা জানি অ্যালকিন এবং অ্যালকাইন এই কাজটা করতে পারে। অ্যালকিন এবং অ্যালকাইন অর্থাৎ যারা অসম্পৃক্ত তারাই শুধুমাত্র এই কাজটা করতে পারবে। সো এইখানে দেখো C2H6 সম্পৃক্ত, C3H8 সম্পৃক্ত, C5H12 সম্পৃক্ত, শুধুমাত্র অসম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে C4H8 অর্থাৎ বিউটিন। তাহলে এখান থেকে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের বিউটিন। আচ্ছা, দেন দেখো কি বলছে, ইথিলিনের গাঠনিক সংকেত কোনটি? ইথিলিনের গাঠনিক সংকেত কোনটি? অর্থাৎ ইথিলিন মানে কি বলতো? এই যে দেখো ইথিলিন যে বলছে, এটা আরেকটা মানে কি? ইথিন। ইথিলিন বলতে কি বোঝানো হয়? ইথিন মানে ওর একটা আরেকটা সিনোনিম তুমি বলতে পারো। ইথিনের গাঠনিক সংকেত কোনটি? তো এটার সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। কারণ ইথিনের সংকেত কি বলতো? আমরা এরকম লিখি CH2 ডাবল বন্ধন CH2। এখন একটু ফলো করো এই জায়গাতে, যে আমরা CH2 যে লিখলাম, এই যে এখানে CH2 যে লিখলাম, মূলত মনে হচ্ছে যে ডাবল বন্ধনটা হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে, কিন্তু এটা কি কখনো সম্ভব না। এটা আসলে প্রপার ওয়েতে এই জায়গাতেই সম্ভব, যেটা কিনা আমাদের ক নাম্বারে বোঝা যাচ্ছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। আমি এটাকে একটু ইরেজ করে দিচ্ছি যেন তোমরা এটাকে আরেকটু সুন্দর মতো দেখে যেন বুঝতে পারো যে ইথিলিন বলতে আসলে ইথিনকেই বোঝানো হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটা কত হচ্ছে? ক নাম্বার। সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার। আচ্ছা, অ্যালকিন, খেয়াল করো, অ্যালকিন অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কোনটা? অ্যালকিন অতিরিক্ত পরিমাণে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতে পারে কি? কার্বন ডাই অক্সাইড, তাপ, হাইড্রোজেন। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা বিক্রিয়া দেখবো আর কি। ধরো C2H4 প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি হবে? প্রথম কথা হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে, তাপ উৎপন্ন হবে। এই তিনটা ফিক্সড। তাপ শক্তি, কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ শক্তি। এবার সব বিক্রিয়া যদি আমরা ব্যালেন্স করি, C হচ্ছে 2টা, তাহলে এখানে 2 নাও। H হচ্ছে 4টা, তাহলে এখানে একটা 2 নাও। খেয়াল করো, এখানে একটা 2 নাও। এবার তাহলে অক্সিজেন কয়টা হয়ে গেল? 2 দুগুণে 4 আর এই 2 6, সো এখানে হচ্ছে 3। যেহেতু আমার 3 অণু অক্সিজেন নেওয়া লাগতেছে, 3 অণু অক্সিজেনের প্রয়োজন হচ্ছে, এই 3 অণুর জন্য এখানে জাস্ট অতিরিক্ত কথাটা বসছে। এই
3 অণুর জন্যই আমরা এখানে কি বসালাম, অতিরিক্ত কথাটা বসালাম, অতিরিক্ত কথাটা বসালাম। আচ্ছা, তো তাহলে এখান থেকে আমরা কি তৈরি করতে পারতেছি, কার্বন ডাই অক্সাইড তৈরি করতে পারতেছি। যে কার্বন ডাই অক্সাইড এখান থেকে কি তৈরি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। এখান থেকে কি কোনো হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে না, এখান থেকে আমরা কোনো হাইড্রোজেন উৎপাদন করতে পারছি না। তো তাহলে সঠিক অ্যান্সারটা কত, 1 এবং 2। সঠিক অ্যান্সারটা হচ্ছে 1 এবং 2 ক নাম্বার, 1 এবং 2 ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। তো দেখো পরবর্তী প্রশ্নে আমাদের কি কি রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে কি বলেছে দেখো, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এখানে একটা উদ্দীপক দিচ্ছে আমাদেরকে। উদ্দীপকে বলতেছে যে C3H6 প্রোপিন পানির সাথে বিক্রিয়া করতেছে প্লাস জার্মান অক্সাইডের সাথে বিক্রিয়া করে X নামক একটা যৌগ উৎপন্ন করতেছে। আচ্ছা, তাহলে বিক্রিয়ায় উৎপন্ন X পদার্থটির সংকেত কোনটি? এই যে X, সেই X এর সংকেতটা আসলে কি হতে পারে? ওকে, সো আমরা এবারে যাচ্ছি হচ্ছে যে এই বিক্রিয়াটা দেখার জন্য, যেহেতু এই বিক্রিয়াটা আমাদের করা ছিল বা করা আছে, সো আমরা এটা সহজে আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, সো দেখো আমরা এখান থেকে কিন্তু অলরেডি এই বিক্রিয়াটা আমরা অলরেডি কমপ্লিট করেছিলাম। আমরা এই বিক্রিয়াটা সম্পন্ন করেছিলাম। এই যে দেখো, প্রোপিন 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন প্রোপিন পানির সাথে বিক্রিয়া করতেছে, পানির সাথে বিক্রিয়া করে জার্মান অক্সিজেন জার্মান অক্সিজেনকে সাথে নিচ্ছে, নিয়ে আমাদের যে এক্স যৌগের কথা মেনশন করেছে প্রশ্নে, সেই এক্স যৌগ কিন্তু এই যৌগটাই, এইটা হচ্ছে আমাদের এক্স যৌগ। এখন এক্স যৌগের সংকেতটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করতে পারি দেখো, তুমি এটা কিভাবে লিখতে পারো, CH3, খেয়াল করো CH3, তারপরে কি হচ্ছে CH ব্র্যাকেট দিয়ে OH, CH ব্র্যাকেট দিয়ে OH, বন্ধন CH2 ব্র্যাকেট দিয়ে OH, অর্থাৎ আমার 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বনে দুইটা OH মূলক থাকছে, একটা হচ্ছে CH2 এর সাথে OH মূলক আর একটা হচ্ছে CH এর সাথে OH মূলক। সো এইটাই হচ্ছে আমাদের কি ফাইনাল অপশন, ফাইনাল অপশন। সো আমরা যাচ্ছি যে কার সাথে এই অ্যানসারটি মিলবে, তো তাকে হচ্ছে আমরা অ্যানসার হিসেবে নিব। তো এখানে খেয়াল করো আমাদের খ নাম্বার হচ্ছে সঠিক অ্যানসার, CH3 CHOH সিঙ্গেল বন্ধন CH2OH, যেটা কিনা তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে CHOH CH2OH। ওকে, তো আমরা তাহলে এটাকে সঠিক অ্যানসার হিসেবে বলতে পারতেছি খ নাম্বারটাকে, খ নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যানসার। আচ্ছা, উদ্দীপকের বিক্রিয়ায় এখানে যে বিক্রিয়াটা সম্পন্ন হয়েছে এই বিক্রিয়ার কথা বলা হচ্ছে। উদ্দীপকের বিক্রিয়ায় দেখো কি বলতেছে, এক্স যৌগটি পানিতে অদ্রবণীয়, এক্স যৌগটি পানিতে অদ্রবণীয়। এখন প্রশ্ন হচ্ছে এক্স যৌগটি কে? এক্স যৌগটি হচ্ছে অ্যালকিন। তাহলে অ্যালকিন কি পানিতে অদ্রবণীয়? না, অ্যালকিন পানিতে কখনোই অদ্রবণীয় না। অ্যালকিন বরং পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে? অ্যালকোহল উৎপন্ন করতে পারে। এই যৌগটি পলিমার গঠনে সক্ষম। আচ্ছা, তো আমাদেরকে একটু দেখতে হবে যে আসলে কোনটা কে যৌগ ছিল, এই যৌগটা কে ছিল আর এক্স যৌগ কে ছিল। আচ্ছা, ও সরি, এই যৌগ ছিল হচ্ছে অ্যালকিন আর এক্স যৌগ ছিল হচ্ছে অ্যালকোহল, এক্স যৌগ ছিল হচ্ছে অ্যালকোহল। সো এ হচ্ছে অ্যালকিন। এখন তাহলে প্রথম অপশনটা এমনিতেও মিথ্যা, কেননা অ্যালকোহলও কিন্তু পানিতে দ্রবণীয় হয়, অ্যালকোহলও পানিতে কি হতে পারে? দ্রবীভূত হতে পারে। 2 নম্বর অপশনটি হচ্ছে সত্য, এই যৌগটি পলিমার গঠনে সক্ষম। এই যৌগ ছিল প্রোপিন। সো প্রোপিন থেকে কি তৈরি হয় বলতো? প্রোপিন থেকে তৈরি হয় পলিপ্রোপিন, প্রোপিন থেকে তৈরি হয় পলিপ্রোপিন। আর 3 নাম্বার, এই যৌগটি ব্রোমিনের লাল বর্ণ অপসারণ করতে পারে। ইয়েস, আমরা এই বিক্রিয়া দেখেছি যে আমাদের অ্যালকিন যারা আছে তারা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এই অসম্পৃক্ততার যে পরীক্ষা, সেই পরীক্ষা তারা প্রদান করে এবং যেই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বলো বা ব্রোমিনের কথা বলো, এই এদের যে বর্ণ, সেই বর্ণকে তারা দূরীভূত করতে পারে। তো 2 এবং 3 সঠিক, যেটা কিনা আমাদের কার সাথে মিলে যাচ্ছে? গ নাম্বারের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, তো আমরা কিন্তু আমাদের একদম এই পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আমি তোমাদেরকে এই অংশগুলো সম্পর্কে একটু ধারণা দিলাম। তো আমি তোমাদেরকে বলবো যে আমাদের সম্পূর্ণ ইজি কেমিস্ট্রি বইটি কিন্তু তোমাদেরকে যেরকম প্রত্যেকটা এমসিকিউ বিক্রিয়া ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেওয়া হয়েছে, আমাদের ইজি কেমিস্ট্রি বইয়ের সকল যে অধ্যায়গুলো রয়েছে সবগুলো অধ্যায় কিন্তু ইন ডিটেইলস এরকম সবগুলো এমসিকিউ তোমাদেরকে বোঝানো আছে বা বোঝানো হয়েছে। তোমরা যারা কেমিস্ট্রিতে ভালো করতে ইচ্ছুক বা কেমিস্ট্রিতে খুব দুর্বল, পরীক্ষায় পাসই করতে পারতেছো না, তাদের জন্য আমাদের এই বইটি একটি উত্তম সহায়ক বই হিসেবে কাজ করবে। তোমাকে জাস্ট বইটি ক্রয় করে এখান থেকে কিউআর কোডের যে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোড স্ক্যান করে সেই ভিডিওগুলো জাস্ট দেখে ফেলতে হবে। তাহলে তুমি ঘরে বসেই বইয়ের পাশাপাশি কি পেয়ে যাচ্ছ বলো তো? একজন শিক্ষককেও তুমি ফ্রি পেয়ে যাচ্ছ। এবং এইটা যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের কেমিস্ট্রির মার্কস কত হবে বলো তো? 100-তে 100। তাহলে আমি বলবো যে কেমিস্ট্রিতে যদি 100-তে 100 পেতে চাও বা কেমিস্ট্রিতে যদি 100-তে 100 পাওয়ার মতো ভালো করতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই বইটি সংগ্রহ করো। তো এই আশা রেখে আজকের পর্বটি আমি এখানেই শেষ করব। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।